স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি এখন কোথায়? শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশেই ছিলেন, জাতীয় সংসদ ভবনের যে প্রাঙ্গণ, যে এলাকা, সেখানেই তিনি তার সরকারের দেওয়া বাসভবনেই বাস করছিলেন 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে বিক্ষুব্ধ জনতা যখন সংসদ ভবনের মতোই সংসদ এলাকার নানা জনের বাসা বাড়িতেও ভাঙচুর লুটপাট চালাতে ছুটে যায়, তখন স্পিকার শিরিন শারমিনের বাড়িতেও বিক্ষুব্ধ জনতা শত শতে হাজারে হাজারে তার বাড়ি লুটপাট এবং স্পিকারকে ধরার জন্য ছুটে যায়। কিন্তু স্পিকার তার আগেই তার পরিবার, তার স্বামী সন্তান সহ নিজ গাড়িতে করে ওই বাড়ি ছেড়েছেন বলে পরে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বাড়ির কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জানা যায়। দেখেন, এই যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী নিয়ে কোনো কথা নাই, সেই বিষয়টা ভীষণ রহস্যজনক। মানে বিশেষভাবে এখন যখন নির্বাচন নাকি 12 তারিখ হলে পরে ঠিক মানে শপথ গ্রহণ কাকে দিয়ে হবে, ক্ষমতা হস্তান্তরটা কতটা মসৃণ হবে, এসব নিয়ে নানা সন্দেহের মধ্যে আসিফ নজরুল থেকে প্রেস সচিব শফিকুল আলম পর্যন্ত নানা রকম তত্ত্ব দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করছেন যে স্পিকার নাই তো কি হয়েছে, ডেপুটি স্পিকার জেলে তো কি হয়েছে, প্রধান বিচারপতিও শপথ নেওয়াতে পারেন, প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন নতুন সংসদ সদস্যদেরকে। বাংলাদেশের যেহেতু সংবিধানটা লিখিত, কাজে সেই লিখিত সংবিধানে সকল কিছুই কিন্তু খুব সুনির্দিষ্টভাবে লেখা আছে। সেখানে যা প্রথা, তাতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদটা এত গুরুত্বপূর্ণ যে তিনি একদিকে সাংবিধানিকভাবে তৃতীয় সর্বোচ্চ পদের অধিকারী, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরেই স্পিকারের অবস্থান, এবং তিনি এমন একটা পদের অধিকারী যে আগের সংসদ ভেঙে দেওয়া হলেও, মানে দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হলেও পরবর্তী সংসদের স্পিকারের কাছে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকারকে কিন্তু দায়িত্বে বলে ধরে নেওয়া হয়, সেটাই সংসদের বিধান। এমনকি স্পিকার যদি পদত্যাগ করেন তাহলেও ধরে নিতে হবে যে তিনি দায়িত্বে আছেন, তিনি পরবর্তী সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন, স্পিকার নির্বাচনের পর স্পিকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। তিনি যদি না দায়িত্ব পালন করেন তাহলে ডেপুটি স্পিকারকে দায়িত্বে আসতে হবে, মানে তিনি যদি তার যদি মৃত্যু বা এমন কোনো ঘটনা ঘটে ডেপুটি স্পিকার দায়িত্ব নেবেন। এখন দেখেন, ডেপুটি স্পিকার এখনো অভিযুক্ত, স্পিকারের বিরুদ্ধে একটা হত্যা মামলা আছে। স্পিকার শিরিন শারমিন নাকি রংপুরে এক স্বর্ণ দোকানের কর্মচারীকে হত্যা করেছেন, সেরকম একটা মামলা তার বিরুদ্ধে আছে। ডেপুটি স্পিকারের বিরুদ্ধে পাবনার মামলা আছে, তো তিনি এখন কারাগারে আছেন। তো কিন্তু তিনি তো দণ্ডপ্রাপ্ত নন, তাহলে ডেপুটি স্পিকারের এসে দায়িত্ব পালন করার কথা, শপথ গ্রহণ করানোর কথা, কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই, উপদেষ্টার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সেই অসাংবিধানিক ইউনুস সরকারের অসাংবিধানিক আইন উপদেষ্টা তিনি এমন তথ্য হাজির করছেন যে তার যাকে মনে চাইবে তাকেই নাকি রাষ্ট্রপতি অনুমোদন দেবেন এবং তাহলে তিনি নাকি সংসদের শপথ পড়িয়ে ফেলতে পারবেন। আমার সন্দেহের জায়গা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বিরোধী এই বিপ্লবী সরকার কিংবা তার যে পেটোয়া বাহিনী, মব বাহিনী, কারো মুখে এই যে দীর্ঘ সময় ধরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় তার কোনো খোঁজ মিলল না, কিংবা তাদের যে সংবাদ মাধ্যমগুলো তারাও কোনো খোঁজ করলো না, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেপ্টেম্বরের 2 তারিখে পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠান, এবং তারপর জানা যায় যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেপ্টেম্বর মাসে বাড়িতে বসে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং অক্টোবর মাসে পাসপোর্ট অফিসে তার এবং তার পরিবারের, মানে তার স্বামীর আঙুলের ছাপ, আইরিস সব পৌঁছে যায়, মানে চোখের মনির যে ছবি তারা গ্রহণ করে, তার মানে ওই মেশিনপত্র নিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বাড়ি, মানে যেখানে তিনি আত্মগোপনে আছেন, সেই সুরক্ষিত জায়গা পর্যন্ত কেউ একজন পৌঁছন কর্মকর্তাদের, এবং তার সাধারণ পাসপোর্টের ব্যবস্থা করা হয়। কিন্তু স্পিকার শিরিন শারমিন চৌধুরী দেশ ছেড়েছেন সেটা এখন পর্যন্ত জানা যায় না। সেপ্টেম্বরের শেষে ধারণা করা হচ্ছিল আইএসপিআর সেনাবাহিনী থেকে যে তালিকা দেওয়া হয়েছিল যে তারা অনেক সরকারি কর্মকর্তা, দায়িত্ববান লোকদেরকে আশ্রয় দিয়েছিলেন সেনা সদরের ভেতরে, তখন এই গুঞ্জন চরমে উঠেছিল যে সেখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার স্বামী সন্তান সহ অবস্থান করছেন। ওয়াকারুজ্জামানকে এখনো স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে সেনা সদরে আশ্রয় রেখেছেন, আত্মগোপনে থাকবার সুযোগ করে দিয়েছেন, সুরক্ষিত পরিস্থিতিতে রাখবার সুযোগ করে দিয়েছেন, যাতে সময় মতো তিনি তাকে বের করতে পারেন 12 তারিখের পর। হঠাৎ যদি পরিস্থিতিটা খুব ঘোরালো হয়ে ওঠে, মানে জুলাই সনদ পাশ হয়ে আসার পর, হ্যাঁ ভোটে বিজয়ী হবার পর সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানকে ছুঁড়ে ফেলতে যদি ইউনূস সরকার, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো একেবারে অস্থির হয়ে ওঠে এবং তারা যদি এই সিদ্ধান্ত নেয় যে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত তারা সরকার গঠন করতে দেবে না, এবং সংবিধান ছুঁড়ে ফেলা মানে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে রাজপথে বিচার করা, যে দাবি হাসনাত আব্দুল্লাহ 2024-এর সেপ্টেম্বরে করে বঙ্গভবনের সামনে ঘেরাও করেছিলেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে, এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী থেকে, সেনা প্রধানের কাছ থেকে কোনো সায় না পেয়ে সেই চাপে একরকমের সরে আসতে বাধ্য হয়েছিলেন। বিএনপিও সেই ঘটনায়